শেয়ার করব। ঘটনাটি আসলে আমাদের দেশের ঘটনা না, এটি আবখাজিয়া নামক একটা দেশ রয়েছে, সেই দেশের একটা অঞ্চল, নাম হলো আকারমারা নামক একটা জায়গা, সেই জায়গার একটা ঘটনা। তো ঘটনাটি বলার আগে আমি কয়েকটা বিষয় একটু তথ্য দিয়ে নিতে চাই, তাহলে লিসেনারদেরকে বুঝতে একটু সুবিধা হবে আর কি। সেটা হলো যখন 1991 সালের শেষের দিকে, মানে 21 ডিসেম্বর, যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে 15টি স্বাধীন দেশের জন্ম হয়। এর মধ্যে জর্জিয়া একটা, আর আবখাজিয়া এবং দক্ষিণ ওসেটিয়া, এটি জর্জিয়ার দুটো অঞ্চল। তো আবখাজিয়া যখন 1992 সালে স্বাধীনতা ঘোষণা করে, তখন জর্জিয়ার সাথে আবখাজিয়ার একটি যুদ্ধ হয়, প্রায় 1 বছর ব্যাপী স্থায়ী হয়েছিল। 1993 সালে এসে যুদ্ধটি শেষ হয়। ওই সময়ে আবখাজিয়ার বেশ কয়েকটা অঞ্চল, তার মধ্যে একটা অঞ্চল নাম ছিল আকারমারা নামক একটা জায়গা। ওই যুদ্ধের ওই সময়টাতে ওই এলাকাটা জনশূন্য হয়ে পড়ে, এবং ওই যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, ওই অঞ্চলটাতে রেল যোগাযোগ ছিল, হসপিটাল ছিল, স্কুল ছিল, অনেক লোকের প্রায় লক্ষাধিক লোকের বসবাস ওখানে ছিল। কিন্তু পরবর্তী সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া এবং আবখাজিয়া যুদ্ধ হওয়ার কারণে ওখানকার লোকজনরা একে একে ওখান থেকে সরে পড়ে, এবং জায়গাটা একরকম অ্যাবান্ডান্ট বা পরিত্যক্ত হয়ে যায়। তো আসলে ওই জায়গাটা কেন্দ্রিক আজকে ঘটনাটি আমি শেয়ার করবো আর কি। ওকে রাসেল ভাই, যখন ওই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে, যখন রাশিয়াতে তো ওই সময় সমাজতন্ত্র ছিল, মানে ওই সময় পুঁজিবাদ এবং সমাজতন্ত্র একটা বিষয় ছিল, তো পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংক যে কাজটা করে সেটা হলো ওই সমস্ত অঞ্চলগুলোতে এখন অর্থনৈতিক অবস্থা কি, ওই সমস্ত এলাকার মানে মানুষের অবস্থা যাচাই করার জন্য একটা রিসার্চ টিম পাঠায় সেখানে। তো রিসার্চ টিমের সাথে এই ঘটনাটি ঘটেছিল আর কি। তো রিসার্চ টিমের মধ্যে বাংলাদেশি একজন ব্যক্তি ছিলেন আর কি। তো বাইরের দেশের কয়েকজন ছিলেন, এর মধ্যে একজন বাংলাদেশি ছিলেন। তো বাংলাদেশের ওই ভাই নাম প্রকাশে অনিচ্ছুক আর কি, কারণ উনি রিনাউন্ড পারসন, তো নাম প্রকাশ করা যাবে না আর কি। তো উনি ওই ঘটনাটি আর কি বলেছেন। ঘটনাটি ছিল এরকম, রাসেল ভাই, ওনারা 1994 সালের দিকে ওখানে গিয়েছিলেন। এটা আবখাজিয়ার ওই জায়গা থেকে বেশ ভিতরে একটা পাহাড়ি এলাকা, ওই আকারমারা জায়গাটা পাহাড়ি এলাকা, অনেক কষ্ট করে যেতে হয়, দীর্ঘ সময় লাগে সেখানে পৌঁছতে। তো ওনাদের বলা ছিল যে আপনারা ওখানে রাত্রি যাপন করবেন না, যত কষ্টই হোক বিকালের দিকে কাজ শেষ করবেন, গাড়িতে করে আবার শহরে চলে আসবেন, মানে প্রয়োজন হলে পরের দিন আবার যাবেন, ওখানে রাত থাকার দরকার নেই। আচ্ছা, ওখানে ওনারা যখন যাওয়ার পরে দেখলেন যে বিশাল এলাকা, 5-6 তলা 10 তলার মতো ভবনও সেখানে আছে, কিন্তু লোক একদম নাই বললেই চলে। পুরো এলাকাতে মাত্র 50 থেকে মাত্র 60 জন লোক বসবাস করে সেখানে, এবং তাদের পেশা হলো পশুপালন, এরকম শাকসবজি উৎপাদন, এরকম কিছু কাজ তারা করেন। এছাড়া ওখানে কোনো লোক নেই, এবং ওখানকার লোকজনও তাদের সাথে কথা বলার জন্য গিয়েছেন, ওনারা মানে বাইরের লোকদের সাথে পারতপক্ষে কথা বলতে চান না এবং ছবিও তুলতে চান না। তো যাই হোক, যখন ওনারা প্রথম দিন এরকম কাজে খুব একটা ফল পেলেন না, তাদের সাথে কথা বলতে গিয়েও মানে খুব একটা বেশি লাভ হলো না, তখন চিন্তা করলেন আবার কষ্ট করে এত দূর যাব গাড়িতে করে, আবার পরের দিন আসবো। তো ওনারা রিকোয়েস্ট করলেন যে আমরা আজকে না যাই, আমরা এখানে আজকে তাঁবু খাটিয়ে এখানেই থাকি। তো এখন কিন্তু যিনি দায়িত্বশীল ছিলেন গভর্নমেন্ট থেকে, যাকে ওনাদের সাথে যাকে পাঠিয়েছেন, উনি রাজি হচ্ছিলেন না। তারপর অনেক পিড়াপিড়ি করার পরে বলছেন ঠিক আছে, আপনাদের নিজস্ব রেসপন্সিবিলিটি যদি আপনারা থাকতে চান সেটা ভিন্ন বিষয়। তখন ওনারা নিজ দায়িত্ব বলে আচ্ছা ঠিক আছে, আমরা নিজ দায়িত্বে এখানে থাকবো। থাকার পরে ওখানকার যে ড্রাইভার যিনি ছিলেন, তো উনি একটা বিষয় সতর্ক করলেন যে এখানে পারতপক্ষে রাতের বেলা বের হবেন না, কারণ এখানকার লোকজন রাতের বেলা খুবই দরকার ছাড়া বাসা থেকে বের হয় না। কেন? এখানে অনেক সময় অনেকে ভয়ঙ্কর জিনিস দেখে, মানে আজব আজব পশু পাখি দেখে, মানে প্রাণী দেখে আর কি। তো দেখলে অনেকে নাকি ভয়ে মারা যায়। আচ্ছা, তখন ওনারা স্বাভাবিকভাবেই চিন্তা করেন পশু পাখি তো সকাল থেকে তো অনেক কিছুই দেখলাম, মানে বন্য শূকর থেকে শুরু করে নিয়ে অনেক কিছু তারা দেখেছে আর কি। তাহলে এগুলো রাতের বেলা দেখলে ভয়ের কি আছে, ভয়ের তো কিছু নেই। তো যাই হোক রাসেল ভাই, ওনারা বিষয়টা আসলে অতটা গুরুত্ব দেন না। তো ওনারা যেহেতু চিন্তা করলেন যে যদি এরকম হিংস্র প্রাণী টাণী চলেই আসে, ওনারা যে কাজটা করলেন, ওনাদের তাঁবুর চতুর্দিকে একটু আগুন জ্বালিয়ে রেখেছিলেন আর কি, যাতে করে আগুন দেখে পশু পাখি এদিকে না আসে রাতের বেলা। রাতের বেলা যখন গভীর রাত হয়ে যায়, রাত হয়ে যাওয়ার পরে মানে তাঁবুর বাইরে রাসেল ভাই যদি আগুন জ্বলে, ওখানে কেউ হেঁটে গেলে কিন্তু একটা ছায়া পড়ে, মানে কাপড়ের উপর একটা ছায়া পড়ে, বোঝা যায় যে ওখানে কেউ একজন যাচ্ছে, আলোতে ওইটা বোঝা যায় আর কি। তখন ওনারা সবাই দেখছিলেন
যে মনে হলো 5-6টা মানে ছাগল বা ছোট বাছুরের মতো কিছু প্রাণী ওখানে আসলো, এবং ওদের আবার শিং আছে। তো মনে হলো ওদের শিং আবার একটা শিং। তো মনে হলো যে হয়তোবা আর একটা ওই মানে আছে, একটাই হয়তোবা দেখা যাচ্ছে ছায়াতে এরকম। তো ওনারা চিন্তা করলেন যে ছাগল তো দিনের বেলাও দেখেছে, এরা হয়তোবা আছে কিছু মানে বেঁধে রাখে নাই মালিক, এরকম কিছু হতে পারে, এখানে চলে আসছে। এটা আসলে পাত্তা দেন নাই রাসেল ভাই। এটা পরের দিন যখন ওনাদের ড্রাইভার জিজ্ঞেস করেছেন আপনারা রাতে কোনো শব্দ শুনেছিলেন বা কিছু দেখেছিলেন এই টাইপের কিছু প্রাণী, তো বলেন যে না ওরকম তো কিছু দেখি নাই, তবে এরকম রাতের বেলা আমাদের কাছে মনে হয়েছিল এরকম কিছু একটা তাঁবুর পাশে আসছিল। তখন উনি সতর্ক করলেন যে আপনারা কিন্তু এটা দেখার জন্য কখনো সামনে যায়েন না, তাহলে বিপদ হতে পারে। তো এই কথা বলার পরে ওই টিমের মধ্যে আবার আপনার এক রাশিয়ান ভদ্রলোক ছিলেন। তো উনার আবার খুব আগ্রহ জন্মে যে আসলে কি মানে রাসেল ভাই ওনার রাশিয়া বা উত্তর কোরিয়া বা চীন এরা কিন্তু মানে ম্যাক্সিমাম লোক কিন্তু মানে অ্যাথিস্ট, যেটাকে আমরা একটু নাস্তিকবাদ বলি আর কি। তো স্বাভাবিকভাবে ওনারা তো ওই বিষয়গুলো বিশ্বাস করেন না। তো ওনার ভিতরে একটু আগ্রহ কাজ করে। ওনার দূর থেকে মনে হচ্ছে ওই জিনিসগুলো নিচে আছে, কিন্তু নৌকার কাছে আসতে পারছিল না। যখন সত্যি সত্যি যখন সকাল মানে হওয়া শুরু হলো, তখন ওই জিনিসগুলো আস্তে আস্তে মিলিয়ে যায় এবং উনি আবার ডাঙায় চলে আসেন। ডাঙায় চলে আসার পরে উনি সব ঘটনা খুলে বলেন সবার কাছে, এবং স্থানীয় কয়েকজন লোকের সাথে যখন কথা বলেন তখন স্থানীয় লোকজন তারা বলে যে হ্যাঁ এই ধরনের বিষয় এখানে আছে, আমরা এটা দেখে খুবই ভয় পাই। অনেকে এতটাই ভয় পায় যে তারা ভয়ে কয়েকদিন পরে অসুস্থ হয়ে মারাই যায়, যার কারণে আমরা রাতের বেলা পারতপক্ষে এখান থেকে বাইরে বের হই না। আচ্ছা। এবং এখন পর্যন্ত রাসেল ভাই ওই আবখাজিয়ার ওই আকার মারা যে জায়গাটা, এটা আমি ঘটনাটা শোনার পরে ইউটিউবে সার্চ দিয়ে দেখেছিলাম যে আসলে ঘটনাটার আসলে ওই এরিয়াটা আছে কিনা। তো আসলে ভাই আপনি লিসনার যারা আছেন তো আপনি ইউটিউবে সার্চ দিয়ে ওই এরিয়াটা দেখতে পারবেন। একদম মনে হবে যে আমরা অনেক সময় অনেক হলিউডের মুভি দেখি যে এই সভ্যতা ধ্বংস হয়ে গেছে 300-400 বছর পরে যে বিল্ডিং গুলার অবস্থা যেটা হয়, ঠিক ওখানকার অবস্থাটা ঠিক তেমন স্টিল নাও এখনো আছে এটা। তো এটাই ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আফরান ভাই আপনার প্রথম ঘটনার জন্য, এবং আশা করছি আপনাদের ঘটনা ভালো লেগেছে। আমি একটু দেখি যে আপনারা শ্মশান ঘাটের বর্ণনা দিয়ে একটু সমতল ভূমি থেকে শ্মশান ঘাটের অবস্থানটা মোটামুটি একটু উঁচুতে, চারিদিক গাছপালা রয়েছে, তবে একটি গাছ বেশ বড় দেখাচ্ছে এবং তা থেকে অনেক পাতা পল্লবিত, অনেকটা কালো ধরনের, আর চারপাশে রয়েছে অনেক পুরনো দেয়াল, কোথাও কোথাও ভেঙে পড়েছে। ভাইয়া ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 1টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে। বন্ধুদের কথা অনুযায়ী শ্মশানে প্রবেশ করতে হবে রাত 2টার পরে, সুতরাং তাকে এখনো 1 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করতে হবে। ভাইয়া চিন্তা করলেন শ্মশানের চারপাশটা একটু দেখে নেই। ধীরে ধীরে দেখতে লাগলেন চারপাশ, সেই আওয়াজগুলো এখনো পাচ্ছেন, তবে এখন মনে হচ্ছে এই আওয়াজগুলো মূলত শ্মশান ঘাটের মধ্য থেকেই আসছে। আওয়াজগুলো কেমন যেন বিক্ষুটে, কিছুটা ভয়ঙ্কর। ভাইয়ার শরীর কেমন যেন একটু একটু ভারী ভারী মনে হচ্ছিল, কিন্তু তারপরেও মনে মনে সেগুলোকে পাত্তা দিচ্ছেন না। দেখতে লাগলেন চারপাশে, চারিদিকে দেখে ভাইয়া যখন ফিরে আসলেন শ্মশানের ঠিক সামনে, সেখানে ভাইয়াকে প্রথমে যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে দেখলেন 4 জন লোক দাঁড়িয়ে আছে। তাদের গায়ের রং বেশ কালো এবং তাদের পরনে রয়েছে সাদা ধরনের একটি মাত্র চাদর, এবং তাদের মাঝখানে একটি লাশ। বোঝা যাচ্ছে এরা লাশটাকে পোড়াতে এসেছে। ভাইয়া খুবই স্বাভাবিক হিসেবে ধরে নিলেন, মনে মনে খুশি হলেন, যাক কিছুটা সময় তাদের সাথে কাটানো যাবে। কিন্তু একটু পরেই ভাইয়া চিন্তা করতে লাগলেন এত রাতে লাশ পোড়াতে আসলো কেন, সেটা মাত্র 4 জনই বা কেন, আর লোকজন কোথায়, এরা মানুষ তো। এই বিষয়গুলো নিয়ে ভাইয়া চিন্তা করতে লাগলেন, কিন্তু কোনো উত্তর খুঁজে পেলেন না। চিন্তা বাদ দিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করলেন, কিন্তু না, তারা কোনো ধরনের কথা বলছে না এবং কোনো উত্তরও দিচ্ছে না। ভাইয়া ভাবলেন আমি হয়তো অপরিচিত, তাই উত্তর দিচ্ছে না। ভাইয়া তাদের চেহারা দেখলেন, কেমন যেন গম্ভীর টাইপের মনে হচ্ছে। ভাইয়া ভাবলেন হয়তো তাদের নিকটতম কোনো আত্মীয় মারা গিয়েছে, তাই মন খারাপ। ভাইয়া তাদের কাছে থেকেই থাকতে লাগলেন। কিছুক্ষণ পর দেখতে পেলেন 4 জনের মধ্যে নেতা টাইপের একজন লোক আরেকজনকে ইশারা করে যে বোঝা গেল ম্যাচ বা লাইট আনতে ভুলে গেছে, তাই তাকে আনতে পাঠাচ্ছে। ভাইয়া স্বাভাবিকভাবে নিলেন, কোনো কিছুই মনে করলেন না, কারণ মানুষগুলোর ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক। শ্মশানের সেই শব্দগুলো ভাইয়া এখনো শুনতে পাচ্ছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই লোকগুলোর কোনো ধরনের কোনো পরিবর্তন নেই। মনে হচ্ছে তারা
কোনো কিছু শুনছে না। এরপর পাঠানো হলো দ্বিতীয় জনকে। প্রথম জন আসতে এত দেরি হচ্ছে কেন সেটা খবর নিতে। এমন অবস্থায় শুধুমাত্র ভাইয়া এবং সেও ফিরল না, এবং তৃতীয় জনকেও সেই গাড়ি করে পাঠানো হলো। এমন অবস্থায় ভাইয়া শুধুমাত্র অপরিচিত লোক, একটি লাশ। তৃতীয় লোকটা এখনো ফেরেনি। রাত্রি ধীরে ধীরে গভীর হচ্ছে। ভাইয়া যতটা নিশ্চিন্তে ছিলেন এখন ততটাই দুশ্চিন্তায় পড়ে গেছেন। এখন যদি এই লোকটাও চলে যায়, বেশি সময় অপেক্ষা করতে হলো না। ঠিক তেমনই হলো যেমনটা ভাবলেন। চতুর্থ লোকটাও চলে গেল আগুনের সন্ধানে। শ্মশান ঘাটে এখন ভাইয়া আর সেই লাশটি। ভাইয়া এবার রীতিমতো ঘামতে শুরু করেছেন। তিনি এবার স্পষ্ট বুঝতে পারছেন তাকে ভয় দেখানো বা কোনো ক্ষতি করার জন্যই ওরা ইচ্ছে করে এভাবে লাশটি রেখে চলে গেছে। গভীর রাতে নির্জন শ্মশান ঘাট, তার উপরে সেই লাশ। ভাইয়া আর ভাবতে পারছেন না। ভাইয়া কোনো চিন্তা না করে ভেতরের দিকে হাঁটতে লাগলেন। ভেতরের আওয়াজগুলো এখন আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। ভাইয়া তারপরেও সামনে এগুচ্ছেন এবং 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 চলতে লাগলেন সেই গাছটির দিকে। এবং সেই গাছটির দিকে ঘটনায় ফিরে আসি। সেই ভাইয়া কোনো দিকে না তাকিয়ে সেই গাছটার দিকে অগ্রসর হচ্ছেন। ভাইয়া মনে মনে যে বিষয়টি ভাবছিলেন সেটা হলো, এই মুহূর্তে যদি এদিক ওদিক তাকাই তাহলে নিশ্চিত আমি ভয় পেয়ে যাব এবং কাজ শেষ করতে পারবো না। আমাকে এখনই চূড়ান্ত ভয় দেখানো হবে। ভাইয়া লক্ষ্য করলেন যে আশেপাশে যাই হচ্ছে না কেন গায়ে কোনো আঘাত আসছে না, এবং নিশ্চিত হলেন যে তারা মানে দূর থেকেই সবকিছু দেখাবে। ভাইয়া এইভাবে ভাবতে ভাবতে সামনে অগ্রসর হলেন, কিন্তু গাছটির নিকটে যা দেখলেন সেটা দেখার জন্য প্রস্তুত ছিলেন না। যেহেতু পূর্ণিমা রাত ছিল, ভাইয়া স্পষ্ট দেখতে পেলেন যে সে গাছে কোনো পাতা নেই, বরং পাতার জায়গায় ছোট্ট ছোট্ট হাতের কবজির অংশটা রয়েছে আঙুল সহ। হাতগুলো ভাইয়াকে কাছে যাওয়ার জন্য ইশারা করে ডাকছে। ভাইয়ার শরীরে বা রীতিমতো কাঁপছে। ভাইয়া কি করবেন বুঝতে পারছেন না। ফিরে যাবেন কি নাকি এরই মধ্যে হাত বাড়াবেন। ভাইয়া নিশ্চিত যে গাছের পাতার কথা তাকে বলা হয়েছে সেই গাছ, কেননা এটাই হলো ওখানকার সবচেয়ে বড়, অনেকটাই ভয়ঙ্কর দেখাচ্ছে এখন সেই গাছটাকে। ভাইয়া এসব ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এই পর্যন্ত যখন এসেছি তখন পাতা না নিয়ে তিনি ফিরবেন না। ভাইয়া কোনো কিছু না ভেবে হাত দিলেন পাতার মধ্যে, কিন্তু ভাইয়া খুবই শকড। হাতগুলো শুধুমাত্র দেখতেই নয়, বরং ধরেও মনে হচ্ছে হুবহু মানুষের হাতের মতো। ভাইয়া আর চিন্তা করতে পারছেন না, চিন্তা শক্তি হারিয়ে গেছে। পকেট থেকে ছোট্ট ছুরিটা বের করলেন এবং সাথে সাথে একটা হাতের মুঠোয় কবজিতে আসলো, একটা কবজি হাতে কেটে আসলো। ভাইয়া হাত দেখলেন এবং তার হাত রক্তে ভেসে যাচ্ছে। কোনো দিকে না তাকিয়ে দ্রুত শ্মশান থেকে বের হয়ে গেলেন। শ্মশানে গেটের সামনে যখন আসলেন তখন ভাইয়া পরিপূর্ণভাবে আটকে উঠলেন। হঠাৎ যেন তার মাথার উপরে গোটা আকাশটা ভেঙে পড়ল। যে সেই লাশ পোড়ানোর জন্য 4 জন লোক এসেছিল, তারা 4 জনই গেটের একেবারে সামনে লাশ হয়ে পড়ে আছে, আর সেই লাশটির কোনো চিহ্ন নেই। 4 জনেরই চোখ বন্ধ, কিন্তু মুখ দাঁতগুলো দেখা যাচ্ছে। এবং সেই ভাইয়া এটা থেকে নিশ্চিত হয়ে গেলেন যে আজ আর ফিরে যেতে পারবেন না তিনি। মনে হচ্ছে এখানে জ্ঞান হারাবেন। কোনোভাবে নিজেকে একটু শক্ত হতে চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই স্বাভাবিক হতে পারলেন না। জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলেন। ভাইয়া কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় দিলেন, কোনো দিকে সামান্যও তাকালেন না আজ পর্যন্ত, এবং থামলেনও না। 5 কিলোমিটার দৌড়ালেন ভাইয়া এবং বাসার কাছাকাছি আসলেন। তখন দেখলেন বন্ধুরা সবাই বাসার বাইরে তার জন্য অপেক্ষা করছে। রাত্রি তখন 3টা। সেই গাছের হাতগুলো বের করার জন্য পকেটে হাত ঢুকালেন। তখন দেখলেন পকেটে সেই কবজিগুলো নয়, গাছের পাতাই রয়েছে। এই ঘটনার কোনো ব্যাখ্যা জানা নেই। যদি আপনাদের কারো কাছে থাকে জানাবেন। এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে জানাবেন। ধন্যবাদ সবাইকে। তো যাবো আমাদের পরবর্তী ঘটনায়। এটা একটা ইমেইল, সেই ইমেইলটা আমি পড়তে চাই। আমাদের একজন লিসেনার এই ইমেইলটা পাঠিয়েছেন আমাদেরকে, তো আমি সেটা একটু পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, নিশ্চয়ই ভালো আছেন। আমি আজ যে ঘটনাটা শেয়ার করব তা আমাকে শেয়ার করতে নিষেধ করা হয়েছে, তাই অনেক ভেবেচিন্তে বহু বছর পর ঘটনাগুলো শেয়ার করার সিদ্ধান্ত নিলাম। আজই প্রথম ভূত এফএমে শেয়ার করছি, তাই কোনোভাবেই আমি স্টুডিওতে এসে শেয়ার করতে পারছি না। আমার কণ্ঠস্বর শুনে পরিচিত লোকজন চিনে ফেলতে পারে, তাই ঘটনাটা পাঠালাম। আমি একজন প্রকৌশলী। সঙ্গত কারণে আমি আমার নাম, বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট সহ কোনো কিছুই প্রকাশ করলাম না। বছর 4-5 আগের ঘটনা। আমাদের 4র্থ বর্ষের একটি কোর্স ছিল, যেটা 4 সপ্তাহ একটি ট্রেনিং ইনস্টিটিউটে করতে হয়েছিল। ওরিয়েন্টেশনের দিনই কোর্স ইনস্ট্রাক্টর ইনস্টিটিউট সম্পর্কে এবং সকল রুলস রেগুলেশন সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন। সারা সপ্তাহ পড়ানো হতো, আর শনিবার ছিল এক্সাম। আমাদের প্রায় 50 জন ছাত্র ছাত্রীকে থাকতে দেওয়া হয়েছিল ইনস্টিটিউটের আলাদা একটা হোস্টেলে।
আমরা 40 জন ছেলেরা থাকতাম হোস্টেলের দ্বিতীয় তলায়। তৃতীয় তলা অর্ধেক কমপ্লিট করা ছিল। সাধারণত ওখানে সরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা ট্রেনিং এর সময় থাকতেন। তৃতীয় তলাটা অনেক সুন্দর, মেঝে টাইলস করা ছিল, বাথরুম ফিটিংস গুলো নতুন। ওখানে একটা পত্রিকা রুমও ছিল, টাইট স্কেজুল থাকার, আর সকাল 8টা থেকে 4:30 পর্যন্ত ক্লাস করার পরে বিনোদন বলতে আমরা ইনস্টিটিউটের মাঠে ফুটবল খেলতাম। আমাদের রুমটা ছিল সিঁড়ির কাছে, দুই পাশে সারিবদ্ধ রুম, আর মাঝখানে বরাবর লম্বা করিডোর শেষ হয়ে গেছে বাথরুমে। তাই আমাকে অনেকটা পথ হেঁটে বাথরুমে যেতে হতো। এভাবে প্রথম সপ্তাহ কেটে গেল। আরেকটা কথা বলে রাখি, আমাদের বাথরুমের বেসিনের পানি খেতে হতো, কারণ হোস্টেলের ডাইনিং রাত 10টার পর তালা দেওয়া থাকতো। অনেকদিনের পুরনো পাইপ হওয়ায় বাথরুমের পানির সাথে আয়রন আসতো। আমার অংশে তৃতীয় তলা কমপ্লিট ছিল না। মাথার উপরে ছাদ থাকায় প্রচন্ড গরম লাগতো। একদিন রাত প্রায় 3:30-এর দিকে আমার ঘুম ভেঙে যায়। প্রচন্ড পানির পিপাসা লাগে, কিন্তু আমার বোতলে পানি ছিল না। আমি বাকি রুমমেটরা রাত জেগে কার্ড খেলার সময় সকল পানির বোতল খালি করে রেখেছিল, তাই পানি আনতে রুমের বাইরে বের হই। কি কারণে যেন আমার ওই বাথরুমের বেসিনের নোংরা পানি খেতে ইচ্ছে করছিল না। অন্য কোনো রুম খোলা ছিল না, তাই আমি সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে যাই। আমি হেঁটে করিডোরের শেষ মাথায় অবস্থিত বাথরুমের দিকে যাওয়ার সময় আমার হাতের ডান পাশে অবস্থিত পত্রিকা রুম বন্ধ অবস্থায় আমি দেখতে পাই। আমি ট্যাপ থেকে পানি নেই, ফ্রেশ হয়ে কিছুটা সময় পরে ফিরে আসার পর দেখি পত্রিকা রুমে আলো জ্বলছে, ফ্যান চলছে। সারাদিন ব্যস্ত থাকার কারণে গত 1 সপ্তাহ ধরে খেলার খবর খুব একটা রাখতে পারিনি, তাই ভাবলাম একটু পত্রিকা পড়ে যাই। পত্রিকা রুমে ঢুকেই দেখি মোটামুটি মাঝ বয়সী এক ভদ্রলোক দাবার বোর্ড সামনে নিয়ে একা বসে আছেন। আমি সালাম দিলাম, কিন্তু লোকটা সালামের জবাব দিলেন না। আমি বসার অনুমতি চাইলেও উনি কিছুই বললেন না। তাই আমি দাঁড়িয়েই পত্রিকা পড়া শুরু করি। টেবিলে রাখা পত্রিকাগুলো পুরনো হেডলাইন, পুরাতন ডেটের হওয়ায় আমি বের হয়ে যাচ্ছিলাম, কিন্তু ঠিক এই সময় লোকটি আমাকে বলল, আসুন দাবা খেলি। আমি বললাম যে আঙ্কেল, আমার সকালে এক্সাম আছে, সরি আজকে খেলতে পারছি না। এটা বলতে উনি আমার দিকে যেভাবে তাকালেন তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। তার চোখ দুটি লাল টকটকে, যেন কোটরের বাইরে বের হয়ে আসছে, যেন আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। কিন্তু পরক্ষণেই উনি আবারও আমাকে অনুরোধ করলেন, কিন্তু আমি সরি বলে বোতল হাতে নিয়ে নিচে আমার রুমে ফিরে আসি। ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু আমার জন্য সবচেয়ে খারাপ সময়গুলো অপেক্ষা করছিল। দ্বিতীয় সপ্তাহের শুরুর দিক। ক্লাস শেষে আমি ক্লান্ত ছিলাম বলে বিকালে খেলতে যাইনি, রুমে শুয়ে আছি। এমন সময় বন্ধু ফারুক এসে বলল, চলো কোথাও ঘুরে আসি। আমি আজ খেলতে যাইনি, তার সাথে ঘুরতে বের হয়ে যাই। ঘুরতে ঘুরতে নদীর ঘাটে যাই, যেখানে বড় বড় কার্গো জাহাজ আসে ইন্ডাস্ট্রির মালামাল ওঠে নামার জন্য। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পরে সেই নদীতে নৌকায় চড়ে ঘোরার কথা বলে। আমি নৌকাতে চড়ে ঘোরার অনাগ্রহ প্রকাশ করি। এতে সে প্রচন্ড রেগে যায় এবং আমার সাথে রীতিমতন খারাপ ব্যবহার করতে শুরু করে। সিম্পল বিষয় নিয়ে এমন করার মানে খুঁজে না পেয়ে আমিও রেগে যাই। ঠিক তখনই মাগরিবের আজান দেয়। দুজন মিলে মসজিদে যাই। সে ওযু করতে গিয়ে আর ফিরে না আসায় নামাজ শেষ করে আমি একাই হোস্টেলে চলে আসি। এসে দেখি আমার বন্ধু ফারুক বিছানায় শুয়ে আছে। সে জানায় ফুটবল খেলার সময় তার পা মচকে গেছে। তাহলে সারা বিকেল আমার সাথে কে ছিল? আমার সাথে ঝগড়া হওয়ায় ও বোধহয় এভাবে বলেছে ভেবে কিছু না বলে পাশের রুমে চলে যাই। কিন্তু আমার অন্য বন্ধুরাও তার পা মচকানোর সত্যতা নিশ্চিত করে। আমি আমার রুমে এসে ভাবতে থাকি এবং আমি বুঝতে পারি কিছু একটা হচ্ছে আমার সাথে, কিন্তু কোথা থেকে তার শুরু হয়েছে আমি আন্দাজ করতে পারিনি। কাউকে বলি না, চিন্তার করবেন ভেবে, এমনকি আম্মু আব্বুকেও বলি না। ইনস্টিটিউট থেকে অনেক বড় এক ইন্ডাস্ট্রির ভেতরে আস্ত একটা গ্রামের মতো বিশাল এলাকা। নাস্তা করতে ইন্ডাস্ট্রির মেইন গেটের বাইরে অনেক দূরে বাজারে যেতে হয়। একদিন সন্ধ্যায় আমি একা নাস্তা করতে বাইরে যাই।
এবং নাস্তা শেষে ঝালমুড়ি খাচ্ছিলাম। একটা কুকুর আমার দিকে তেড়ে আসতে দেখে আমি হাঁটা শুরু করি। প্রথমে ভাবছিলাম আমার ঝালমুড়ির জন্য আমাকে তাড়া করছে, কিন্তু আমি ঝালমুড়ি তার দিকে ছুঁড়ে দেওয়ার পরও আমার পিছু ছাড়ে না এবং আমাকে রীতিমতো ধাওয়া করে। আমি জোরে দৌড়ে পালানোর চেষ্টা করি, কিন্তু ইন্ডাস্ট্রির মালামাল বোঝাই একটা ট্রাক আমার সামনে, ট্রাকটা এসে যায়, আমাকে বাঁচাতে গিয়ে বস্তা সহ ট্রাকটা উল্টে যায়। আমাকে কেউ চেনার আগে আমি পালিয়ে হোস্টেলে চলে আসি। কাউকে কিছু বলি না। রাতে খাওয়ার সময় কথার প্রসঙ্গে হোস্টেলের সুপারকে জিজ্ঞেস করি, তৃতীয় তলার অতিথিরা কাদের সাথে খান? তিনি উত্তরে বলেন, এই মাসে কোন সিনিয়র ট্রেনি আসেনি, তৃতীয় তলা তো খালি। কথাটি শুনে আমার গা শিউরে ওঠে। মনে মনে ভাবি, তাহলে ওই দিন রাতে পত্রিকা রুমে কে ছিল? পত্রিকা রুম তালা রাতের বেলায় বন্ধ থাকে। কেন জানতে চাইলে উনি বলেন পত্রিকা টিভি রুমেই দেয়া হচ্ছে এই মাসের শুরু থেকেই, তাই পত্রিকার রুম সবসময় তালা দেয়া থাকে। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভয়টা পাই সেদিন। খাওয়া শেষ করে এক রুমমেটকে বিষয়টা বলি, সে আমার কথায় কোনো পাত্তা দেয়নি সেদিন। এটা একটা হরর মুভি দেখার ফলাফল বলে সবকিছু হেসে উড়িয়ে দেয়। সকালে ক্লাস থাকায় বাথরুমে লম্বা সিরিয়াল থাকে, তাই আমি উঠার আগে ভোরে বাথরুমে যেতাম। আমি যথারীতি 6টায় বাথরুমে যাই। বাথরুমে তখন কেউ ছিল না। আমি গোসল করার সময় আমার আশেপাশের বাথরুমের শাওয়ারের আওয়াজ পাচ্ছিলাম। আমি কে গোসল করছে জানতে চাইলেও কোনো উত্তর পাইনি। গোসল শেষে বের হয়, প্রত্যেকটা রুমের দরজা আমি খোলা দেখতে পাই এবং কারো গোসলের চিহ্ন পাইনি। গোসল শেষে বের হয়ে প্রত্যেকটা বাথরুমের দরজা আমি খোলা পাই এবং কারো গোসলের চিহ্ন পাইনি। মেঝে শুকনো, সারা রাত কেউ বাথরুম ব্যবহার না করলেও যেমন থাকে ঠিক তেমনই আছে এবং বয়েজ হোস্টেলের সারিবদ্ধ রুম গুলো সাধারণত একটার পর একটা লাগানো থাকে এবং নিচের দিকটা খোলা থাকে, তাই ভেতরে কাউকে না থাকলে তার পা দেখা যায়, ভেতরে কেউ থাকলে তার পা দেখা যায়, মেঝে দেখা যায়। কিন্তু আমি কাউকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যাই। আমি দৌড়ে বের হতে গিয়ে বাথরুমের মেইন দরজা বন্ধ দেখি যে বাথরুমের মেইন দরজা বন্ধ। আমি কোনোভাবে খুলতে পারছিলাম না। বাথরুমের তীব্র উৎকট গন্ধ পাচ্ছিলাম। আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার বলে অ্যামোনিয়া, সালফার, ইউরিয়া সহ প্রায় সব কেমিক্যালস এর গন্ধ সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে। এই তীব্র গন্ধটা যে কিসের বুঝতে পারলাম না। গন্ধটা বেড়েই চলছিল এবং গন্ধের ঘনত্বটা আমাকে ঘিরেই যেন কেউ আমার ঘাড়ের ওপর সুগন্ধবর্তী ভারী নিঃশ্বাস ফেলছে। আমার কিছুই বোঝার বাকি রইল না। আমি বন্ধুদের ডাকার চেষ্টা করেও ব্যর্থ হলাম। আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম এবং দরজায় লাথি দেওয়া শুরু করলাম। আমার লাথির শব্দে বাথরুমের দরজা বন্ধ। বাথরুমের পাশের রুমের বন্ধু বের হয়ে এসে দরজা খুলে দেয়। আমি দরজা লক থাকার কথা বলি, কিন্তু সে বলে দরজায় লাগানো ছিল বাট লক ছিল না। গন্ধ পাওয়ার বিষয়টা বলি, কিন্তু সে কোনো গন্ধ পাচ্ছে না বলে জানায়। শনিবার সকালে এক্সাম ছিল, এক্সাম দিচ্ছি, প্রচুর ম্যাথ আসছে এক্সামে, কিন্তু কিছুতেই আমার ক্যালকুলেটর অন হচ্ছে না। আমার নতুন ক্যালকুলেটর অন হচ্ছিল না। ম্যাথ রিলেটেড এক্সাম বলে আমি কোনো কিছুই আমাকে ক্যালকুলেটর ধার দেয়নি কেউ। আমি এক্সাম খারাপ করি, এক্সাম শেষে ক্যালকুলেটর আপনা আপনি অন হয়। বিষয়টা কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারলাম না। আমি ওখানকার কোর্স ইনস্ট্রাক্টর এবং ডিপার্টমেন্টের কোর্স টিচারকে সমস্ত বিষয় খুলে বলি। তারা আমাকে নিয়ে একটা গোপন মিটিং করে এবং ইনস্টিটিউটের স্বার্থে আমাকে সবকিছু গোপন রাখতে বলে। পরবর্তী সপ্তাহগুলোতে আমার আরো ভয়ঙ্কর কেটেছে এবং আমি বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি, যা আমার বন্ধুরা কেউ জানে না, এমনকি আমার পরিবারও। একদিন এক ধরনের মৃত্যুর মুখোমুখি হয়েছি। খুব কষ্টে পরের সপ্তাহগুলো কাটাই, যার ফলে আমার রেজাল্টও খারাপ হয়। বিশ্ববিদ্যালয়ে ফিরে এলে আমাকে ডিপার্টমেন্টে জরুরি তলব করা হয় এবং ইনস্টিটিউট, ডিপার্টমেন্ট ও আমার নিজের ক্যারিয়ারের স্বার্থে সবকিছু গোপন রাখতে বলা হয়। ওখান থেকে চলে আসার পর আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। সবগুলো ঘটনা একসাথে ইমেলে লেখা সম্ভব নয়। আমার পরিচয় গোপন রাখার আশ্বাস দিলে পরবর্তীতে আমার সাথে ঘটে যাওয়া বাকি ঘটনাগুলো আমি শেয়ার করতে ইচ্ছুক। আমরা যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি একটা অডিও ক্লিপে চলে যাব। সেই অডিও ক্লিপটা শেষ করে আবারও ফিরে আসবো সেই নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং ভালো দল, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব, যে ঘটনাটি আমার ফ্রেন্ড জনির সাথে ঘটা। জনি এখানেই থাকে, সে একজন পর্তুগিজ। সো কথা না পারি আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 18 থেকে 19 বছর আগে। জনি তখন নতুন স্কুলে ভর্তি হয়। যে কথা আগে থেকেই বলে রাখা ভালো, পর্তুগালে কিছু স্পেসিফিক নিয়ম আছে। যেমন নতুন কোনো বাচ্চা স্কুলে ভর্তি হলে তার মা প্রথম 2 বছর বা 1 বছর তাকে দিয়ে আসতে হয় স্কুলে এবং নিয়ে আসতে হয় স্কুল থেকে। সো জনি আমাকে যেভাবে ঘটনাটি বলছে আমি ঠিক তার মতো করে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। সেদিন ছিল স্কুলের প্রথম দিন। আমি খুব বেশি উৎসাহী ছিলাম আমার স্কুল নিয়ে। আমার মা আমাকে স্কুলে দিয়ে আসে এবং বাকি সব বাচ্চার মতো আমি স্কুলে যাই, ক্লাস করি, সবার সাথে পরিচিত হই। তো যখন স্কুল ক্লাস প্রায় শেষ, ঠিক তখনই আমি লক্ষ্য করি আমাদের ঠিক শেষ বেঞ্চে একটি বাচ্চা বসে আছে। বাচ্চাটি একদমই অদ্ভুত ছিল। এই কারণে যে সে জাস্ট লাস্ট বেঞ্চে বসতো, কারোর সাথে কোনো কথা বলতো না, নিচের দিকে তাকিয়ে কিছু একটা করতো অথবা লিখতো। প্রথম দিন ব্যাপারটা একদমই সিম্পল লাগে, কিন্তু যখন কন্টিনিউয়াসলি ব্যাপারগুলি ঘটতে থাকে, যে সে প্রতিদিনই আসছে ক্লাসে, সে একদম লাস্টের বেঞ্চে বসছে, কারোর সাথে কথা বলছে না, কারোর দিকে তাকাচ্ছেও না, নিজের মতো করে নিচের দিকে তাকাচ্ছে আর কিছু একটা লিখতেছে অথবা করতেছে। ক্লাসের প্রথম সপ্তাহ আমাদের শেষ হয়ে যায় এবং সপ্তাহের শেষে একটি ক্লাস টেস্ট হয়। তো ক্লাস টেস্টের রেজাল্ট দেওয়ার পর আমার না খুব বেশি ইচ্ছা হচ্ছিল যে ছেলেটার সাথে আমি একটু কথা বলবো। তো আমি ক্লাস টেস্টের রেজাল্ট জানার জন্য তার কাছে যাই, তাকে জিজ্ঞেস করি যে তোমার নাম কি। সে জাস্ট আমার দিকে তখনই তাকায়, তাকানোর পর কিছু না বলে আবার নিচের দিকে তাকায় এবং কিছু একটা করে। অনেক বেশি ইচ্ছা থেকে আমি একটু জাস্ট মাথা উঁচু করে দেখতে যাই যে সে কি করছে। এট দ্যাট টাইম আমি দেখি যে সে একটি স্কেচ করছে, যে স্কেচটি 4 থেকে 5 বছরের একটা বাচ্চার করা ইম্পসিবল। স্কেচটি এত বেশি সুন্দর ছিল যে 4 থেকে 5 বছরের একটা বাচ্চা এত সুন্দর করে স্কেচ করতেছে, জাস্ট এটা ভাবাই যায় না। সো ঠিক তখনই আমি ওকে জিজ্ঞেস করি যে তুমি কি আঁকতেছো। সে খুব গম্ভীর স্বরে আমাকে একটা কথা বলে, তোমার কিছু লাগবে। আমি জাস্ট ভরকে যাই আর কোনো কথা তার সাথে না বলে আমি আমার সিটে চলে আসি। আমার টেবিলে বসে আমি আমার কাজ করতে থাকি। এরপর নেক্সট উইক আর আমাদের কোনো এক্সাম ছিল না, ঠিক এর পরের উইকে আবার এক্সাম ছিল। তো হঠাৎ করে আমার টেবিলের সামনে ওই ছেলেটি এসে আমাকে বলতেছে যে তোমার কাছে কি এক্সামের শিডিউল আছে। আমি ব্যাপারটা খুব বেশি শক হয়ে যায়, কারণ হচ্ছে যে ছেলেটি নিচ থেকে এসে আমার সাথে কথা বলছে। সো আমি ওকে বলি যে হ্যাঁ আছে। সো তখন আমি ছেলেটিকে আমার যে এক্সামের শিডিউলটা দেই এবং তাকে তার নাম জিজ্ঞেস করি। তখন সে আমাকে তার নাম বলে, ছিল অ্যালেক্স। তো সে এইভাবে আমাকে তার অনেক ব্যাপার শেয়ার করে এবং আমিও তার সাথে অনেক কথা বলি। সো এরপরে আমাদের এক্সাম হয়। এক্সামের পর আমরা আবার একসাথে ক্লাস করি। ক্লাস করার পর আমাদের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করি যে অ্যালেক্স তার পার্সোনাল লাইফ সম্পর্কে কোনো কিছুই আমার সাথে শেয়ার করতে চাচ্ছে না। ব্যাপারটা খুবই অদ্ভুত হলো, ব্যাপারটা মাথায় না নিয়ে আমাদের ফ্রেন্ডশিপ কন্টিনিউয়াসলি চলতে থাকে। এর ভিতরে রাসেল ভাই একটা কথা আমি বলতে ভুলে গেছি। ব্যাপারটা হচ্ছে যে ওর মাও কিন্তু ওকে নিতে আসতো, কিন্তু ওর মাও ঠিক সেম ওর মতো ছিল, কারোর সাথে কোনো কথা বলতো না। উনি আসতো, এসে অ্যালেক্সকে নিয়ে জাস্ট চলে যেত। প্যারেন্টসরা তো নিজেরা মাঝে মাঝে গসিপ করে, কথা বলে, বিভিন্ন জিনিস শেয়ার করে, বাট উনি একদমই অন্যরকম ছিল। উনি জাস্ট লাস্ট টাইমে উনি আসতো, অ্যালেক্স বের হতো, অ্যালেক্সকে নিয়ে চলে যেত। এইভাবে আমাদের প্রথম বছর শেষ হয়। তো প্রথম বছরের শেষে আমাদের স্কুলে একটা পার্টি হয়, ছোট পার্টির আয়োজন করা হয়। সো আমাদের ওই দিন পার্টি ছিল। পার্টির পর আমি অ্যালেক্সকে বলি আমার সাথে আমার বাসায় চলো, আমরা একসাথে আজকে খাওয়া দাওয়া করবো, তুমি চাইলে তোমার মাকেও নিয়ে আসতে পারো। ঠিক তখনই অ্যালেক্সের মুখটা একটু গম্ভীর হয়ে গেল এবং অ্যালেক্স আমাকে বলল যে আমি আসবো কিন্তু আমার মা আসবে না। তো আমি আর এত কিছু না ভেবে ওকে বললাম ঠিক আছে তুমি চলে আসো। সো ও এর পরের দিন সকালে আমাদের বাসায় আসলো। আসার পর আমরা একসাথে টাইম পাস করলাম। আরেকটা কথা ভুলে গেছি যে ও তো ভালো স্কেচ আঁকতো, এটা তো আমি বলছি। তো ও এত সুন্দর করে স্কেচ আঁকতো, তো আমি মাঝে মাঝে ওকে বলতাম আমার কয়েকটি স্কেচ আঁকো। ও আমার খুব সুন্দর সুন্দর কিছু ছবি স্কেচ করে দিত, যেগুলি দেখে মনে হতো যেগুলি বাস্তবরূপী। সো এই ট্যালেন্টটা আমি আমার মায়ের সাথে শেয়ার করি। তো মা বলে যে গড গিফটেড, হয়তো বাচ্চা ছোটবেলা থেকে হচ্ছে স্কেচ করে, এই জন্য ও অনেক ভালো স্কেচ করতে পারে।
আমার মাও ব্যাপারগুলি তো এরকম ভাবে মাথা ঘামাতো না। তো দিন শেষে বিকেলবেলা আমার মা অ্যালেক্সকে বলে যে আমি তোমাকে পিক করে দিয়ে আসি। তো অ্যালেক্স তখন বলে যে না আন্টি আমার লাগবে না, আমি নিজে নিজে যেতে পারবো। তো অ্যালেক্স এরপর নিজে নিজেই চলে যায়। আমার মা ব্যাপারটাতে একটু ইতস্ত হলেও বাট সে যেহেতু চাচ্ছিল না, সে আমার মা আর ব্যাপারটাতে জোর জবরদস্তি করে নেয়। এরপর দিন আমরা আবার ক্লাসে যাই। ক্লাসে গিয়ে আমি অ্যালেক্সকে বলি যে অ্যালেক্স আমি তোমার বাসায় যাব। অ্যালেক্স কথাটা শুনে মনে হয় যে আটকায় ওঠে। তো আমি অ্যালেক্সকে জিজ্ঞেস করলাম যে ইজ এনিথিং রং, কোনো সমস্যা, আমি কি তোমার বাসায় গেলে তোমার মা রাগ করবে বা কিছু? ও প্রায় 5-6 সেকেন্ডের মতো চুপ করেছিল।